বছর তিনেক আগের ঘটনা। আমার তখন লেবার রুমে পোস্টিং। রাত্রির 12টা নাগাদ হবে। আমি অ্যানাস্থেসিওলজিস্ট হিসাবে বারবার একবার ভেতরে একবার বাইরে দৌড়োদৌড়ি করছি। আর লেবার রুমের বাইরে দেখতে পাচ্ছি এক ভদ্রলোক চুপচাপ বসে আছেন। এইরকম একটা সময়ে ভদ্রলোক আমাকে থামিয়ে খুব কুণ্ঠার সঙ্গে একবার জিজ্ঞেস করলেন, ডাক্তারবাবু একটা কথা জিজ্ঞেস করব? আমি সহজ হওয়ার চেষ্টা করলাম। লোকটাকে বললাম, হ্যাঁ বলুন না, আপনার কি কেউ ভর্তি আছে এখানে? উনি বললেন, হ্যাঁ আমার স্ত্রী ভর্তি আছেন লেবার রুমে, ডেলিভারি হবে। তা বললাম, হ্যাঁ বলুন আপনি কি জানতে চান, আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাকে জানানোর। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, ডাক্তারবাবু ছেলে হবে তো? আমি না উত্তর দিতে পারিনি, কারণ ডাক্তার হিসাবে না যতক্ষণ না বাচ্চাটার ডেলিভারি হচ্ছে আমাদের পক্ষে জানা সম্ভব না ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, আর জানা উচিতও নয়। ছোটবেলার একটা গল্প বলি আপনাদেরকে। আমি তখন এই ক্লাস 5 কি 6 পড়ি, গ্রামে থাকি। তো গ্রামে এক দাদার খুব ধুমধাম করে বিয়ে হলো। নতুন বউকে পেয়ে তাদের বাড়ির সবাই বেশ বেশ আনন্দে আছে। নতুন বৌদি যেমন রূপেও সুন্দর, তেমনি খুব মিশুকে, সুন্দর কথা বলে, গুণী, সবাই খুব আনন্দে আছে। কিছুদিন পরে আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেল, কারণ পরিবারে সুখবর এলো যে সদস্য সংখ্যা বাড়তে শুরু করেছে। সবাই খুব আনন্দে আছে, কিন্তু সবার আনন্দের একটাই শর্ত, ছেলে হতে হবে। 9 মাস পরে বৌদি হাসপাতাল থেকে বাচ্চা কোলে করে বাড়ি নিয়ে এলো, মেয়ে। বাচ্চাটা কাঁদত, বৌদি নীরবে চোখের জল ফেলতো, আর বাকির বাড়ি সবাই নীরব হয়ে থাকত। আজকে এত বছর পরে ডাক্তারি করতে গিয়ে আমি বুঝি ওই নীরবতাটাই সবচেয়ে বড় চিৎকার ছিল। কেন জানেন? ওইটা আমাদের সমাজের কান্না। আমাদের সমাজের যে অসুখটা আছে সেইটার কষ্ট ওটা। গল্পটা এখানে শেষ নয়। পরের বছর বৌদি আবার প্রেগন্যান্ট হলেন। এইবারে কিন্তু পরিবারের সবাই বেশ আটঘাট বেঁধে নামলেন। প্রথমে একজন ব্রাহ্মণকে এনে, একজন পুরোহিতকে এনে যজ্ঞ করা হলো, পূজা আর্চা করা হলো। বৌদির জন্য পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই পরামর্শ দিলেন, এইটা খেতে হবে, ওটা খেতে হবে, এই ফল খেতে হবে, ওই খেতে হবে, এই নিয়মগুলো মেনে চলতে হবে, তবেই ছেলে হবে। এত সব নিয়ম কানুন মেনেও আবার যখন ডেলিভারি হলো, আবার মেয়ে। এইবারে পরিবারের সবাই স্পষ্টতই বেশ রেগে গেছে, বোঝা গেল। আপনি ভাবছেন গল্পটা এখানে শেষ? দাঁড়ান, আমি আপনাকে এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি। আপনি কি বাবা বা মা হতে চান, নাকি শুধু একজন ছেলে চান? নিজেকে একবার প্রশ্নটা করবেন। চলুন গল্পের পরবর্তী অংশে যাই। পরের বছর বৌদি আবার প্রেগন্যান্ট হলেন। এইবারে না বৌদির শাশুড়ি যিনি, উনি আর থাকতে পারলেন না। উনি বৌদিকে একদম শাসিয়ে বললেন, দেখো বৌমা, এবারে যদি ছেলে নিয়ে না এসেছো না, গত 2বার তোমার জন্য আমার বংশের প্রদীপ আসেনি, মেয়ে জন্মেছে, পুরো দোষ দায় তোমার। সমস্যাটা এইখানে। আপনি যদি আজকে আমাকে প্রশ্ন করেন যে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, এটার জন্য দায় কার, আমার উত্তরটা একটু আপনাকে এক কথা আমি দিতে পারবো না, একটু বুঝিয়ে বলি উত্তরটা আপনি পেয়ে যাবেন। বাচ্চার লিঙ্গ নির্ধারণ কোনো পুজো দিয়ে, কোনো খাবার দিয়ে, কোনো রীতিনীতি আচার আচরণ দিয়ে ডিসাইডেড হয় না। এটা যে মুহূর্তে ভ্রূণটা তৈরি হচ্ছে সেই মুহূর্তেই বাচ্চার লিঙ্গ নির্ধারণ হয়ে যায়। চলুন একটু বোঝার চেষ্টা করি। মানুষের শরীরে 2 ধরনের ক্রোমোজোম থাকে, এক্স আর ওয়াই। একজন মহিলা, তার ডিম্বাণুতে দুটোই এক্স ক্রোমোজোম আছে, কোনো ওয়াই ক্রোমোজোম নেই। তেমনিভাবে একজন পুরুষ, তার শুক্রাণুতে একটা এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই ক্রোমোজোম। এইবার
যখন নারী পুরুষের মিলন হচ্ছে, নিষেক প্রক্রিয়া হচ্ছে, তখন এই এক্স আর ওয়াই ক্রোমোজোমগুলোর মধ্যে বিভিন্ন রকম পারমুটেশন, কম্বিনেশন ঘটে এবং তার ফলে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হয়। এবার আপনি ভাবুন, মহিলার তো সেই এক্সই আছে, দুটো এক্স, তো তার ক্ষেত্রে তো এক্স ডোনেট করা ছাড়া অন্য কিছু ডোনেট করা পসিবল না। পুরুষের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই, তো পুরুষের এক্স যদি মহিলার এক্সের সঙ্গে গিয়ে মেশে তাহলে দুটো এক্স হচ্ছে, তাহলে সেই বাচ্চাটা মেয়ে হয়ে জন্মাচ্ছে। উল্টো দিকে পুরুষের ওয়াই ক্রোমোজোমটা যদি মহিলার এক্স ক্রোমোজোমের সঙ্গে মেশে তবেই বাচ্চাটা পুরুষ হয়ে জন্মাচ্ছে। তো এখানে খুব খোলা মনে যদি আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি তাহলে এইটুকুই বুঝি যে এখানে কারোর কোনো হাত নেই, এটা প্রকৃতির দান। যে পুরুষের এক্স গিয়ে ও মহিলার এক্সের সঙ্গে মিশবে, না পুরুষের ওয়াই গিয়ে মহিলার এক্সের সঙ্গে মিশবে, এটা কারোর হাত নেই। কিন্তু তবু আমাদের সমাজ কাউকে না কাউকে দায়ী করতে পছন্দ করে। তো এক্ষেত্রে আপনি ভাবুন কাকে দায়ী করবেন? দায়ী যদি করতেই হয় তাহলে এক্ষেত্রে পুরুষই দায়ী, তাই না? কারণ তার এক্স বা তার ওয়াই তো গিয়ে মিশছে। লেবার রুমের ওই ভদ্রলোকের গল্পে ফেরত আসি। যখন ডেলিভারি হলো আমি ভদ্রলোককে গিয়ে বললাম, কনগ্র্যাচুলেশন, আপনি মেয়ের বাবা হয়েছেন। ভদ্রলোকের চোখের আলো এক মুহূর্তে নিভে গেল, কেমন একটা কনফিউজড হয়ে গেলেন। উনি বাড়িতে ফোন করলেন, তারপর আমাকে জানালেন, ডাক্তারবাবু বাচ্চা তো ঠিকঠাক আছে শুনলাম আপনার কাছে, মাও ঠিকঠাক আছে, কিন্তু বাড়িতে তো কেউ খুশি না, বাড়িতে সবাই বউকে দোষ দিচ্ছে। এইখানে প্রশ্নটা আসে যে যদি পুরোটাই প্রকৃতিরই দান হয়, কিংবা যদি স্পেসিফিক্যালি কাউকে দায়ী করতে হয় পুরুষই দায়ী, তাহলে সেক্ষেত্রে মেয়েদেরকে কেন দায়ী করা হয়? মেয়েদেরকে দায়ী করা হয় কারণ মেয়েরা সহজ টার্গেট, মেয়েরা নীরব থাকে। সবচেয়ে বড় আয়রনি, সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? মেয়েদেরকে দায়ী করে মেয়েরাই সবচেয়ে বেশি। এটাই আমাদের সমাজের একটা গভীর অসুখ, এটার থেকে না বেরোতে হবে। আজকে ডাক্তার হিসেবে নয়, একজন বাবা হিসাবে, একজন ছেলে হিসাবে, সমাজের একজন সচেতন মানুষ হিসাবে আমি আপনাদের কাছে আবেদন রাখছি, গর্ভস্থ শিশু ছেলে হবে না মেয়ে হবে এটার জন্য প্রকৃতি দায়ী। এটার জন্য কোনো পুজো, কোনো আচ্ছা, কোনো মন্ত্র, তন্ত্র, ফল, মূল, ওষুধপত্র কেউ দায়ী না। আপনি বিভিন্ন রকম আইভিএফ ক্লিনিকের বিজ্ঞাপন দেখবেন, যারা গ্যারান্টি দিয়ে পুত্র সন্তান দিয়ে দেবে আপনাকে। মনে রাখবেন, এরকম কোনো গ্যারান্টি হয় না, বিজ্ঞানের ভাষায় হতে পারে না। এরকম যারা বিজ্ঞাপন দিচ্ছে এরা ফলস ক্লেম করছে, এরা আপনাকে ঠকাচ্ছে। আসুন এই ব্যাপারে রিসার্চ কি বলছে একটু জেনে নিই। WHO আর ল্যান্সেটের রিসার্চ বলছে, যদি ন্যাচারালি কোনো রকম কোনো এক্সটার্নাল প্রভাব ছাড়া জন্ম হয় তাহলে পুরুষ আর মহিলার জন্মের অনুপাত 105:100, মানে প্রত্যেক 100 জন মহিলার জন্মের জন্য 105 জন পুরুষ জন্মায়। কিন্তু ভারতে বিশেষ করে কয়েকটা রাজ্যে এই অনুপাতটা খুব ভয়ঙ্করভাবে চেঞ্জ হয়ে গেছে। পুরুষের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে মহিলাদের তুলনায়। এর কারণটা কি জানেন? আল্ট্রাসোনোগ্রাফির মিসইউজ আর সিলেক্টিভ অ্যাবর্শন। কিছু কিছু ক্লিনিক, কিছু কিছু ডাক্তার, কিছু কিছু করাপ্টেড ডায়াগনস্টিক সেন্টারের মালিক, আর কিছু পাপী, পাপী বাড়ির লোক মিলে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করছে। তারপরে যদি কন্যা সন্তান হয় তাকে ভ্রূণের মধ্যেই মেরে ফেলার ব্যবস্থা করছে। এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। এই বিষয়ে ভারত সরকারের একটা খুব কঠোর আইন আছে। আইনটার নাম হচ্ছে PCPNDT অ্যাক্ট। পুরো নাম প্রি কনসেপশন অ্যান্ড প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেস্ট
এটাই কি বলছে? এটাই বলছে গর্ভস্থ শিশুর ভ্রূণের লিঙ্গ নির্ধারণ আইন বিরুদ্ধ। যদি কোনো বাড়ির লোক, কোনো ডায়াগনস্টিক সেন্টার, কোনো ডাক্তার এইটার সঙ্গে জড়িত থাকে, তাহলে তার আর্থিক জরিমানা, এমনকি জেল পর্যন্ত হতে পারে। তো যা হয় আমাদের দেশে, আইন থাকলেও এখনো আজও বহু বাড়ির লোক আমাদের কাছে জানতে চায়, ডাক্তারবাবু আপনারা তো জানেন, একটু বলে দিন না। আচ্ছা, বলতে হবে না, কিছু একটা ইশারা দিয়ে দিন। আমি না শুধু তাদের দিকে তাকিয়ে থাকি, আমি কোনো ইশারা দিতে পারি না, আমার মুখে কোনো শব্দ আসে না। বহু মা প্রশ্ন করেন, ডাক্তারবাবু শুনেছি স্ট্রেস বেশি নিলে নাকি মেয়ে হয়। আমার তো গতবারে মেয়ে হয়েছিল, তো বাড়ির লোক বলেছে আমি নাকি প্রচুর দুশ্চিন্তা করেছি, এই জন্য মেয়ে হয়েছে। আচ্ছা, কি করে দুশ্চিন্তা মুক্ত থাকা যায় বলুন তো? এই প্রশ্নগুলোর না উত্তর হয় না। আমি হাসি, আমি বলি যে আপনি দুশ্চিন্তা করে সূর্যটাকে একদিন পশ্চিম দিকে ওঠান তো, কত দুশ্চিন্তা করতে পারেন আপনি দেখি। অনেকে বলে দুধ খেলে নাকি ছেলে হয়। আমি বলি আপনি লিটারের পর লিটার দুধ খান, আপনি গ্যারান্টি দিন তো ছেলে হবে? হবে না, হতে পারে না। এতক্ষণ অবধি যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমি একটাই অনুরোধ করব, পরবর্তী সময়ে কোনো কন্যা ভ্রূণকে যেন শুধু একটা ওয়াই ক্রোমোজোমের অভাবের জন্য গর্ভের মধ্যে মরে যেতে না হয়, এটা আপনি এনশিওর করবেন। আপনি লড়বেন, আপনি প্রতিবাদ করবেন, আপনি আইনের ভয় দেখাবেন, আপনি সচেতন নাগরিক হিসাবে রুখে দাঁড়াবেন। আমি ডক্টর স্বদেশ চেষ্টা করছি পেশেন্টের ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে সচেতনতা বাড়াবার, যাতে ছোট ছোট সচেতন স্টেপগুলো নিয়ে আপনি ভবিষ্যতে বড় অসুখগুলোর হাত থেকে নিজেকে বাঁচাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ও হ্যাঁ, যদি জানতে চান যে গর্ভস্থ অবস্থায় কোন দিকে ফিরে শোয়া উচিত, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন, আই বাটনে লিংক পেয়ে যাবেন। আজকের মতো বাই বাই, সুস্থ থাকুন।